আমি তোমার কাছে বলি কথা, দশরথের আসল নাম, রামের নামটা কি? রামের নাম তো রাম, আত্মা রমণতে রাম। রাম হচ্ছে কি তাদের সূর্য বংশীয়, বুঝতে পারছেন? এই সূর্য বংশীয় রাম। তাহলে রাম রাম নামের করে কাষ্ঠকড়ি শোনা হয়। এই যে কাষ্ঠকড়িটা কি, ভগবানের চরণে যদি কেউ এক ফোঁটা নিবেদন করে, এক তিল যদি কেউ দেয়, তাহলে ভগবান সেটা তাল হিসাবে ফেরত দেয়। কোন দিন? ওরে নাম যার মাধব মাঝি পাগলা রে, নদী পারা পারে করে আমার কি বলিব ভাবের কথা ভালো নাই করে। প্রভু রামচন্দ্র আর একদিন ঠাকুর লক্ষণ এলো, ওরে ঠককে যে জনে ঠকাইতে পারে সেই তো ঠাকুর নাম ধরিল। ঠককে যেমন ঠকাতে পারে, একদিন জয়ন্ত দেবতা তিনি কাক সেজে সীতা যখন পঞ্চবটীর বন থেকে গুতুরি থেকে বনের মধ্যেখানে তিনি ওই সরোবর থেকে স্নান করে আসছিলেন, তখন জয়ন্ত দেবতা মাতৃ স্তন ভাণ্ডারে গিয়ে কাক সেজে ঠোকার মেরে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে লক্ষণ আমার পেছু পেছু ভাই। এবার দেবরাজ ইন্দ্রের কাছে দেখো জয়ন্ত দেবতা লুকিয়ে যে যায়, কাক রূপ ধারণ করেছিল বাবা, আসল রূপে বেরিয়ে চলে এলো। সেই দিনে লক্ষণ আমার অগ্নি বাবা ধনুক ধরেছিল। ইন্দ্র বলে ঠাকুর গো তোমারে জানাই, আমি তোমার কাছে বলি কথা শোনো আমার ভাই। আজ আমার ঠককে তুমি ধরে ফেললে জানি, সেদিন সীতা মাতার কাছে গিয়ে প্রকাশ করলেন উনি। জয়ন্ত দেবতা কাক সেজে হাই, আপনার রূপে দেখো মুগ্ধ হইয়া যায়, নারী লোভী হইয়া গেল সেই জোনা জানি, তাই তো ঠককে আমি ধরা বললাম শুনি। এই কথা যেদিন আমার বলিবারে দেয়, সীতাই আমার লক্ষণের ঠাকুরের নাম দেখায়। সীতা দেবী লক্ষণকে ঠাকুর উপাধি দিয়েছিলেন, যে নিজের ঠককে যেজন ঠকাইতে পারে সেই তো ঠাকুর নাম ধরে। সম্মুখে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্যদেব সেদিন করলেন কি না, ওই সরজ নদীর তীরে মানুষ পারাপার করছিল মাধব মাঝি। এপার থেকে মানুষ নিয়ে ওপারে ঢালে, ওপার থেকে নিয়ে এপারে ঢালে। আমরা তো দেখবেন মাঝি নদী পারের ঘাটের কান্ডারি, আর রামচন্দ্র ভগবানের কান্ডারি, নাকি বলছেন? তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। প্রত্যেকটা দিন কত কত যাত্রী পারাপার করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হয়ে। তাই সেদিন বিনা পয়সায় মুনিবর প্রত্যেক দিন মনে করুন পারাপার করে। এবার রামচন্দ্রকে নিয়ে গিয়েছে আর ঠাকুর লক্ষণকে পার হতে গিয়েছে। তখন মাধব মাঝি বলছে, মুনিবর নিত্য নিত্য তুমি তো বিনা পয়সায় পড়িতে পার হও, আজকে তুমি পার হলে পরে আমার সঙ্গে দুজনকে নিয়েছো, এরা কারা? বললো দশরথ পুত্র, এরা হচ্ছে রামচন্দ্র আর এ হচ্ছে লক্ষণ। বলছে আমি পারি করবো না, আমি পারি করবো না, তোমার কাছে আমি পারি করবো না, আমি দেখো পারি করবো না, হাই রে মরি আমি তোমার কাছে বলি কথা গো, সময় আমার খাই, আমি পার করবো না। বলে কেন? যে গৌতমের স্ত্রী নাম তার অহল্যা, দেবরাজ ইন্দ্র তাকে হরণ করেছিলেন, সেই পাশানি ছিল তার পরবর্ষে রামচন্দ্র তাকে মানবী তৈরি করে দিয়েছেন, তাকে উদ্ধার করেছেন। আর আমি যদি এই প্রভু রামচন্দ্রকে আজ পারাপার করি, আমার নৌকা পাশানি হয়ে যাবে, রুজি রোজগার গোটা দিন আমার বন্ধ হয়ে যাবে বাবা, আর তো মানুষ হবে না, আর তো মানুষ হবে না,
আমি আপনাদের জানা তাহলে যদি কষ্ট করি পাশা হয়ে যায় মিথ্যা বলে যায় আমি সংসারে কেমন করে চালাবো ভেবে দেখো বলে আপনারা গাড়ি করে চলে না যাবে সব তোকে দাঁড়িয়ে সেদিন ওরে ভাই মাধবের স্ত্রী এসে তাই স্বামীকে কয় স্বামী গো শোনো দিয়া নৌকায় নতুন বস্ত্র পেরে দাও না এখন জানাই শোনো জানা ওরে বস্ত্রতে তাহলে নৌকা পাশান হবে কি করে ভেবে দেখা চাই আপনাদের কাছে কথাই আমি বলে যাই এইবার মাধবের স্ত্রী সুন্দর একখানা নতুন বস্ত্র আনিল বলে প্রভু গো এইখানেতে পার হও বলো তবে আজ যদি মুনিবরকে পার করি ঠাকুর লক্ষণকে পার করি তোমাদের দুজনে নেব করি সুদে আসলে সব মিটিতে হবে আজ দিন দেখো আর দেখো শোধ না করিবে কিন্তু আজকে আছে প্রভু রামচন্দ্র তোমাদের জানাই তার কাছেই আমি কথা বলতে গেলে চাই আর দেখো করি বাবা নব না সে তো আমার জাত ভাই জানেন ষোলো আনা সে তো আমার সহজাতি অমনি হয়ে গেল এই তো সহজাতি অমনি ওরে ভালো এই কথা যখন আমার বলিবারে দেয় এক পা দু পা তিন পা দেয় চার পা দিয়ে যখন ওপারেতে জানি ও পা থেকেই আমার নেমে গেলেন তিনি এইবার কিছু ভরে দেখিবারে পেল ওই যতগুলা পা দিয়েছে সোনার কাঠ হইল হয় নাই কাঠটা তোর সোনা হয়েছিল সঙ্গে সঙ্গে বলে প্রভু গো তোমাকে পার করেছি তোমার করি নেবো না তুমি আমার জাত ভাই তুমি আমার স্বজাতি আর লক্ষণ বান বলেছে বলে এ আমার এত বড় ছোট লোকের জাত তুমি ছোট লোকের ছেলে হয়ে তুমি আমার দাদাকে বলছো তুমি আমার জাত ভাই তুমি আমার স্বজাতি রামচন্দ্র ওই লক্ষণের হাতটা ধরে বলছে ভাই তুমি ভুল করছো ও কথাটা ঠিকই বলেছে ও হচ্ছে এই পারের কান্ডারি আর আমি যে ভবপারের কান্ডারি তাহলে ও মাঝি আমিও মাঝি তাই মাঝিটা এবার তোর বাবাদের বিয়ে দিয়ে দেবো তাহলে বই দেবা যে ঘরে সব মা এসে যখন কতটা জলন হবে সঙ্গে সঙ্গে এরা বলছে তাহলে দুজন আমরা যদি সহজাতি হই জাত ভাই হই তাহলে আমরা তো করি নেবো না বলে কেন তখন পিছন ফিরে তাকিয়ে দেখছে ঠাকুর তোমাদের শোধ করি তোমার শোধ করিব কেমন করে আমি আমি তোমার কাছে দিনই থাকলাম শোনো জগৎ স্বামী তুমি তো জগতের পতি তুমি সবার পতি সবার দুর্গতিকে তুমি নাশ করো তুমি সবারই মান নাও তুমি তো রামচন্দ্র প্রভু ভগবান সম্মুখে দাঁড়িয়ে বললো রে মাধব এই ঋণ তো আমি এ জন্ম শোধ নেব না পর জন্মে নেব বললো কোন জন্মে বললো এখন চলছে তেতা তেতার পর আসবে তারপরের পরে আসবে কলি আগত কলিতে যেদিন আমি গৌর রূপে জন্ম নেব বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া গোবিন্দর গা রাধার গা দুই তনু মিলে তো নাম ধরলেন গোড়া সেদিন তোর ঋণটাকে আমি শোধ করে নেব বললো কেন এ জন্মে নয় আমি পর জন্মে তোমার লাগিয়া শূন্য রাখি গোবর হিয়া শূন্য রাখি তুমি হলে আমার ভক্ত তুমি হলে আমার ভক্ত তোমার লাগিয়া জনমে
তুমি হবে মধুনাবিদ তোমারে জানাই ওই কাটুয়ার কাঞ্চন নদরেতে মিথ্যা বলি নাই কেশব ভারতের কাছে আমি দীক্ষা নিয়ে নেব মাতার কেশ চাচর সেদিন বন্দন করিব আমি সেদিন যাব চলে গো তোমারে জানাই আমি পাপি পাপিকে উদ্ধার করতে শোনোই আমার চাই সেই দিনে তুমি হলো অধমাছি আইলে বলি হাই ওই গৌরাঙ্গ বাড়িতে থাকবে তোমারে জানাই যেটা দেখুন সখীর আগ্রা বলছি সেই প্রভু এলো মাধব মাঝি মধুনাপিত হইল রে ভাই অমনি আমার প্রভু রামচন্দ্র যখন গৌর অবতারে রয় মাথার চাদর কেশ মুড়াইয়ে দিল ওই খুর গঙ্গা জলে ফেলে দিয়েছিল অষ্ট সখী তারে দিয়ে এলো হাই ভজন সাধনে বাবা করতে লেগে যায় শ্রীরাম বৃন্দাবনে সেদিন চলে গেল এই আমার পাল্লা দ্বারা তুমি শুনে চলো তাই বলি ভক্তের কথা তোমারে জানাই ভগবানকে যদি কেউ দিয়ে থাকে হাই বিনিময়ে তাকে ফেরায় না দেখো রাম দয়া তুমি জবাব নিয়ে ধুয়ে খাও যা জানো না তা বলতে শোনা তোমার বোন এই যুদ্ধটা লাগিয়েছে কে রাম রাবণের যুদ্ধ কে লাগিয়েছে তোমার বোন ওই যে সুরবনাখা কি বলছেন লজ্জা লাগে না বিধবা মেয়ে ছেলে হয়ে তার সেই মেয়ে হচ্ছে বিধবা পঞ্চবটির বনে যখন প্রভু রামচন্দ্র ছিল সীতা ছিল বলছে না সীতা এলো কেন বেশ করেছে সতীর দেবতাপতি জীবনের সার পুজিতে সেভাবে চরণ তাহার সতী নারী হয়ে সে হচ্ছে সীতা আমার অর্ধাঙ্গিনী অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গিনী দেখবেন এখনকার মেয়েদের মতো তো নয় স্বামী মাঠে চলে গিয়েছে নালে মাছ ভিজতে গিয়েছে প্রেসার কুকারে গরম ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে মেজে দিয়েছে ধানে ভাতে দিয়ে একজন গিয়ে বলছে ঠাকুমা হ্যালো তখন ভাত হয়েছে না দেবো বললে হ্যাঁ হয়ে গিয়েছে বলে তাহলে ভাত তো আগে থেকে খেয়ে নিচ্ছিস কই আমাদের তো কই মদন বাড়িতে আসে নাই বলছে মদনের ভাত কারা আছে মদন এসে খাবে বলে স্বামী না খেয়ে তুই খেয়ে নিলি বলে কেন কোন আইনে লেখাছে স্বামী না খেয়ে বলে তার ভোট খেতে নাই আমার ভাত আমি খেয়েছি তার ভাত তোমার তো সেই সে খাবে কি তাই তো বলে আরে মা আমার ধন্যবাদ লেজ্জ কথাটা বুঝেছে বলে হ্যাঁ মানে স্যাপ পেয়েছে ওরা বুঝতে পারছে কি তাহলে এখনকার তো বৌমা নয় একটা করে বৌমা মেয়েগুলো হাসি দেখো রামায়ণের কথা বলছি তখন কেউ নিচ্ছে না এরা রামায়ণে পালাটা দেয় নাকি এসব এলাকায় রঙের সোটা সঙ্গে সঙ্গে হ্যাঁ এ রামায়ণের পালা দিতে হয় যে যেমন কুটুম তেমন সেই রকম মাল দিতে হয় এ তত্ত্ব কথা কে বুঝবে আপনারা ছাড়া এই মেয়েগুলো সব বুঝবে এরা বুঝছে তো সামক বুঝে হয়ে দিচ্ছে তার সঙ্গে সঙ্গে মনে করো এ তখন দেখছে ও বাবা রে সঙ্গে সঙ্গে তো বলছে হ্যাঁ মা এই শাশুড়ি ভালোবাসে তো বলছে না আমাকে ভালোবাসে না ওই ছোট যাকে বেশি ভালোবাসে এ তখন আবার কর্তারা নিয়ে কায়দা করে দেখিয়ে দিচ্ছে মাতাজি হরে কৃষ্ণ শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকে দিবি ধৈর্য ঠুকে দিলে পরে ভিন্ন ভাবনা হয়ে যাবে আর একটা দরজা হবে আর হরে কৃষ্ণ বলে তে কোনো ঝোলা পেয়ে যাবে এক ঝোলা চাল পেয়ে যাবে তিন নট কোনো দোকানে বিচ্ছেদ হচ্ছে কি বলছে তাহলে এরা তো একটা করে বৌমা নয় বৌমা কিন্তু সীতা ছিল রামচন্দ্রকে যখন 14 বছর বনবাসে দিল 14 বছর অনাহারে থাকতে হবে 14 বছর ফল না খেতে পাবে নাকি বাবা সেদিন লক্ষণ 14 বছর নারী মুখ দর্শন করে দেখেছে সীতা আর রামচন্দ্র লক্ষণ যখন পঞ্চবটির বনে কুঠুরি নির্ণয় করলেন তাহলে সঙ্গে সঙ্গে সেদিন শূর্পণখা গিয়েছিল বলে রামকে বলছে তুমি আমাকে বিয়ে করো বলে আমার তো বউ আছে ওই দেখো আমার সীতা আছে আমার ভাই আছে লক্ষণ তার কাছে যাও লক্ষণকে বলছে তুমি আমাকে গ্রহণ করো তুমি আমাকে রতি দান করো লক্ষণ বলছে আমি 14 হারে অনাহারে আছি 14 বছর নারী মুখ দর্শন করি নাই সঙ্গে সঙ্গে নাক কান কেটে পাঠিয়ে দিল আচ্ছা যে মেয়েটা নাক কান কাটা সে মেয়েটা কত বড় বেহায়া নির্লজ্জে যদি কোনো আপনার গ্রামে একটা মেয়ের কান কাটা যায় লোকে বলে এক কান কাটা
লজ্জাতে। আর যদি নাক কান কাটা দু কান কাটা হয় সেই মেয়েটা দেখবেন মধ্যে মধ্যে চলে যাবে, তার কিছুই লাজ লজ্জা নাই। আচ্ছা বাবা, আচ্ছা তাই সাথে সূর্পনখা কেন আমার রাবণের ভগ্নী ওরে বিভীষণের স্ত্রী নাম সরমা বসুনি। সরমা বলে ঠাকুরজি গো তোমারে জানাই যেন ভাসুর ঠাকুরকে তুমি বললো না, মিথ্যা বলি না। তোমার ভাসুরকে যেন বললো না, মানে তোমার দাদাকে। বলছে কি আমার দাদা তিলক বিজয়ী রাবণ রাজা, আমার দাদাকে বলবো না, আমার দাদাকে আগে বলবো। রাবণ সিংহাসনে বসে আছে আর সূর্পনখার নাক কান কাটা দেখে রাবণের তখন একবারে চৈরঙ্গ হয়ে গেছে। সর্বনাশ, আমি তিলক বিজয়ী রাবণ রাজা, আমি এত বড় বীর, এত বড় যোদ্ধা, আর আমার বোনের নাক কান কেটে পাঠিয়ে দিয়েছে। তা প্রভু রামচন্দ্র বললো, যখন এলো রাবণ রাজা বলে থামো, আজ থেকে আমি যে সূর্পনখার নাক কান কেটেছে আমার ভাই লক্ষণ, এই নাক কান কাটাতে তিনটে ভালো দুটো জিনিস হবে। কি জিনিস? বললো কান কেটে পানের জন্ম হবে, আর নাক কেটে সুপারির জন্ম হবে। প্রতিটা শুভ লক্ষণে মাঙ্গলিক অনুষ্ঠানে এই পান পাতা আর সুপারি বাবা কাজে লাগবে। ওই যখন নিমন্ত্রণ করতে যায়, বিয়ে বরণ করতে হয়, পান সুপারি লাগে না? নিমন্ত্রণ দেয় না কেউ, মানুষ মারা গেলে সুপারি নিয়ে গিয়ে নিমন্ত্রণ দেয় না, বিয়ে তো দেয় না, অন্নপ্রাশন দেয় না। তাহলে কত বড় মাথা মোটা বুদ্ধি আছে। বললে হারি যাই মা, ধন্যবাদ। এই ভদ্রলোক আমাকে বলছে হন্য এনেছো, জাম্বুবান এনেছো, হন্যকটা এনেছিলাম বলে তোরা একটা আম খাইয়ে বাঁচছিস। কি বলছেন? এই হন্য তো আম এনেছিল, তিনটা আম এনেছিল, সীতা দিয়ে পাঠিয়েছিল, একটা রামের জন্য, একটা লক্ষণের জন্য, আর একটা হনুমানের জন্য। কি বলছে? তাই নাই? এই হনু যে আম আনলো, যেখানে খেয়ে চুষে খেয়েছে, যেভাবে ভেঙেছে লম্বা হয়ে গেটে গিয়েছে, তা ভোজলি আম হয়েছে। কি বলছেন? এই কি বলবো, একটা কথা বলবো না বলবো না? এর মতো এক ভদ্রলোক, এর মতো এক ভদ্রলোক জানেন, এই নবান এসেছে না, তা গ্রামে ধরলো শহরের লোক কোনোদিন নবান কি জিনিস জানে না, যে আমাদের নবান্ন কি জিনিস হয় ওরা তো জানে না। শহরের লোক তো নবান্ন জানে না। ছেলে পুলে খাসির মাংস দিয়ে খেয়ে ওরা শুধু দেখবে পিকনিক করতে যায়, ফিস্টি করতে যায়, বন্ধু নিয়ে পার্টি করতে যায়, বিয়ারের বোতল খায়, মালের বোতল খায়। যে নবানে যে আমাদের মাংস তর্জর হয় ওটা অত জানে না। দিয়ে ধরুন একটা ওই 750 নিয়ে এসেছে, দিয়ে দুজনে খেয়েছে, 1 কিলো মাংস দিয়ে কষিয়ে। এই ছেলে বলছে ডিজে বাজা, ডিজে 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 বক্স বাজিয়েছে। দিয়ে এখন দেখবে সজল ধারা দিয়েছে, সরকার যে দিচ্ছে না, জল দিচ্ছে মনে করুন। দিয়ে এখন ওই ড্রেন কেটেছে দাদা নাল্লা, সঙ্গে সঙ্গে লুঙ্গি ডান্স দিতে গিয়ে এখন লুঙ্গি পড়েছে, আর মাল ডেঙ্গাই থেকে চিট হয়ে পড়ে গিয়েছে, যাহাটা চিট হয়ে পড়েছে, আর মাল তো মাংস দিয়ে খেয়েছে। সেইখানে দুটো মদা কুকুর ছিল, এরকম কালো কুচকুচি বটে, বুঝতে পারছে। মদা কুকুর ছিল, সেইখানে শ্বশুর শ্বশুর করে গিয়েছে, গিয়ে জিভে করে চাচ্ছে, আর ও মনে মনে ভাবছে কালী বোধহয় নুন মাছ চুমো খেয়েছে। মালের তো একটা নেশা আছে, ঘরে ঘরে দেখছে বোধহয় নুন মাছ চুমো খেয়েছে রে আমাকে। এবার চুমো টুমো খেয়ে কুকুরের একটা ধর্ম আছে, শ্বশুর করে ঠ্যাং তুলে সুরধ্বনি গঙ্গার মতো মাল চুচুর চুচুর করে দিতে লেগেছে। নন্তা নন্তা মাল খালি মুখে গিয়েছে, তা বলছে নুনুর মা এত চুমো খাইয়ে হলো না। ও সে চিঠে পড়ি পড়ি ভাবছে নুনুর মা কি করছে দেখ। তা বলছে নুনুর মা এত চুমো খাইয়ে হলো না, আবার গরম জলে মুখ ধোয়াইছিস কেন রে? মানে চুমো টুমো খেয়ে গরম জলে মুখ ধোয়াইছে আর কি। খালি নন্ত নন্ত ডাবের জলের মতো মাল চলে গেছে মুখে। খানিক পরে একটুখানি স্নান হয়েছে, তখন দেখছি মদা মেদি সব লাইন দিয়ে দাঁড়িয়েছে। বলে এত গতি খুব খারাপ, আমি তো ভেবেছিলাম নুনুর মা চুমো খাইছে, তাহলে সর্বনাশে তো নুনুর মা নাই, চুমো না। লাস্টে আমার কুকুরে মুখে বর্ষা ফিরে দিল রে। তা রাবণ এখনো শেষ পরিণতি কি হবে ভেবে দেখো। জানছে বলছে আমি কেন এনেছি রাম ধনে,
জানিও ধনে সেই ধনে তুমি নিজেই বলছো আমি জেনেছি শুনেছি মনে তো ভেবেছি কেন এনেছি সেই জন্যে আমি কেন এনেছি রাম ধনে